আজকে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন অর্থাৎ কৃষ্ণ বস্তু বিকিরণ নিয়ে আলোচনা করব। এই ব্ল্যাক বডি রেডিয়েশন হচ্ছে একটি অন্যতম আলোর ধর্ম, যেই ধর্মটাকে আলোর তরঙ্গ ধর্মের সাহায্যে ব্যাখ্যা করতে পারি না, তার জন্য আলোর কণা ধর্মের সাহায্যটাকে নিয়ে থাকি। এখন এই ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি? দেখো, আমরা তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী জানি যে কোনো বস্তুকে যদি উত্তপ্ত করো, কোনো বস্তুকে উত্তপ্ত করলে কি হবে, সেখান থেকে রেডিয়েশন নির্গত হবে। সাপোজ একটা পদার্থ এ কে আমি যদি উত্তপ্ত করি, তাহলে সেখান থেকে রেডিয়েশন বা তরঙ্গ নির্গত হবে। সেই তরঙ্গর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকবে, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এবং নির্দিষ্ট কম্পাঙ্ক থাকবে, যার জন্য যদি ওই বস্তুটাকে কম থেকে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে তার বর্ণটা কি হওয়ার কথা? যদি রেড দেখায়, তাহলে এই রেড কালারটাই আরও ইন্টেন্সিফাই হওয়ার কথা। মানে যদি লো টেম্পারেচারে রেড দেখার যদি লো টেম্পারেচার যদি হিট করি এটাকে, তাহলে সে যদি রেড লাইট দেখায়, মানে লাল বর্ণের রেডিয়েশন যদি শো করে, তাহলে যদি হাই টেম্পারেচার আমি যদি যাই, তাহলে সেই রঙটা আরও ডিপ কালারের রেড দেওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখতে পাই, যদি আমরা কোনো কঠিন বস্তুকে উত্তপ্ত করি, যদি আমি ধরো সাপোজ লোহাকে উত্তপ্ত করছি, লোহাকে উত্তপ্ত করে দেখতে পাওয়া যায় প্রাথমিকভাবে যখন কম টেম্পারেচারে আমি তাকে হিট করব, লো টেম্পারেচারে যখন হিট করব, তখন দেখতে পাই সেই লোহাটা রেড কালার দেখায়। এবার যত আমি টেম্পারেচার চেঞ্জ করতে থাকি, টেম্পারেচার তো বাড়াতে থাকি, আস্তে আস্তে দেখা যায় প্রথমে রেড থেকে সে আসছে তোমার কমলা কালার দেয়, কমলা থেকে হলুদ, হলুদ থেকে একসময় সেটা সাদা কালারের দিকে চলে যায়। অর্থাৎ যত আমি উষ্ণতা বাড়াতে থাকি, তার থেকে নির্গত যে তরঙ্গ, সেই তরঙ্গর যে কালারটা সেটা চেঞ্জ হতে থাকছে। এখন কালার চেঞ্জ হচ্ছে মানে নিশ্চয়ই তরঙ্গের ধর্মের চেঞ্জ হচ্ছে। আর তরঙ্গের ধর্মগুলোর প্রপার্টি কী? ল্যামডা এবং নিউ। এখন আমরা জানি কি, লালের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম জানি, তারা কিন্তু নিউটা অর্থাৎ কম্পাঙ্কটা মিনিমাম। তাহলে যখন আমরা কম টেম্পারেচারে হিট করছিলাম, তখন রেড দেখাচ্ছিল, মানে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের এবং কম কম্পাঙ্কের আলো বা তরঙ্গের রেডিয়েশন দেখাচ্ছিল। কিন্তু যত আমি উষ্ণতা বাড়াচ্ছি, তত কী হচ্ছে, তত তার কম্পাঙ্কটা আস্তে আস্তে বাড়তে থাকছে। কম্পাঙ্কটা মিন থেকে ম্যাক্সিমামের দিকে যাচ্ছে, অর্থাৎ কম থেকে বেশি কম্পাঙ্কের বর্ণ দেখাতে থাকছে যত আমি টেম্পারেচারটা বাড়াচ্ছি। টেম্পারেচার বাড়ালে আস্তে আস্তে রেড হলো, রেডের যা কম্পাঙ্ক ছিল, কমলার কম্পাঙ্ক আরও কি হলো, বাড়লো। এইভাবে আস্তে আস্তে সাদার দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এটা কেন হলো? তাহলে এখানে কি আমার আলো, ওই যে তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ তত্ত্ব যেটা আছে, অর্থাৎ আলোর তরঙ্গ ধর্ম নিশ্চয়ই তাহলে ভায়োলেট করছে। সেই তরঙ্গ ধর্ম অনুযায়ী তো কী বললাম, যে যখন কোনো বস্তুকে উত্তপ্ত করে সেখান থেকে রেডিয়েশন পাওয়ার কথা আছে, তখন দেখা যাচ্ছে রেডিয়েশনটা কি হওয়ার কথা না, যদি রেড দেখায় তাহলে সে সবসময় রেডই দেখাবে। হ্যাঁ, যদি টেম্পারেচার হাই করি তাহলে রেডটার আরও ইন্টেন্সিফাই হওয়ার কথা ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে, এরকম আমরা বাস্তবিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কালারটা চেঞ্জ হচ্ছে। যত আমি হাই টেম্পারেচার দিকে যাচ্ছি, তত কি হচ্ছে না, যে রেডিয়েশনটা বার করছে সেই রেডিয়েশনটার কম্পাঙ্কটা বাড়ছে, তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু কমছে। কারণ জানি একে অপরের ব্যস্তানুপাতিক সম্পর্ক, সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা। ঠিক আছে, সি হচ্ছে কি লাইটের স্পিড, সেটা তো কনস্ট্যান্ট। নিউটা এবং ল্যামডাটা ভ্যারি করবে, নিউ এবং ল্যামডা একে অপরের সঙ্গে ব্যস্তানুপাতিক। এবার এইটাকে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের সাহায্যে এক্সপ্লেন করতে পারি, ব্যাখ্যাটাকে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ব্ল্যাক বডিটা কি? তোমরা নিশ্চয়ই কৃষ্ণ গহ্বর সম্পর্কে শুনেছ, কোথাও না কোথাও শুনেছ। ব্ল্যাক হোল যাকে বলা হয়, ব্ল্যাক হোল মানে কালো হোল, সেটা কোথায় রয়েছে? সেটা তোমার রয়েছে মহাকাশে রয়েছে, এবং বলা হয় যে তার যে গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক হাই হয়েছে, এবং এতটাই হাই, ওই যে
কৃষ্ণ গহ্বর, যার কাছে নাকি সময়ও স্লো হয়ে যায়, সময়ও নাকি ভারী হয়ে গিয়ে মানে স্লো হয়ে যায় সেখানে সময়। ইন্টারস্টেলার সিনেমা তোমরা দেখতে পারো। যাই হোক, এবার ব্ল্যাক বডি বলতে বোঝায় একটা জাস্ট বস্তু, যেই বস্তু যে কোনো প্রকারের রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে এবং যে কোনো প্রকারের, অর্থাৎ যে কোনো প্রকার মানে এই অর্থেই বলছি, যে কোনো কম্পাঙ্ক বা যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের লাইটই সে গ্রহণ করতে পারে বা রেডিয়েশন বা তরঙ্গ শোষণ করতে পারে, এবং যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যেরই বা কম্পাঙ্কেরই লাইট সে এমিটও করতে পারে। তাহলে যার এই ডুয়াল ভালো ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে, ক্যান অ্যাবজর্ব অল দ্য রেডিয়েশন দ্যাট ফলস অন ইট, আর যে কোনো রেডিয়েশন সে কিনা এমিটও করতে পারে। তো একে বলছি আমরা ব্ল্যাক বডি। ওকে, এবার কথা হচ্ছে যে যদি আমরা একটা ব্ল্যাক বডিকে উত্তপ্ত করি, তার মানে কি আমি তাপ দিচ্ছি, শক্তি দিচ্ছি ব্ল্যাক বডিকে, তাহলে আমরা একটা ব্ল্যাক বডিকে কি করছি। আচ্ছা, একটা কথা বলে রাখা উচিত যে ব্ল্যাক বডির কিন্তু কোনো বাস্তবিক অস্তিত্ব নেই, ঠিক আছে। ব্ল্যাক বডি একটা কল্পনা মাত্র, যে কোনো স্পিসিস কিন্তু পুরোপুরিভাবে ব্ল্যাক বডির রূপে আচরণ করতে পারে না। তাও কঠিন পদার্থগুলো মোটামুটি আচরণ করে, ওই জন্য কঠিন পদার্থের এই ধর্মটা প্রকাশ করার জন্যই তো আমরা এই ব্ল্যাক বডি তত্ত্বটাকে নিয়ে আসছি। এখন যখন আমরা এই ব্ল্যাক বডিকে উত্তপ্ত করছি, তখন ব্ল্যাক বডি থেকে কি রেডিয়েশন নির্গত হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে নির্দিষ্ট মানে তরঙ্গ নির্গত হচ্ছে। এখন এই তরঙ্গ কি একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের হবে বা নির্দিষ্ট কম্পাঙ্কের হবে? উত্তর হচ্ছে না। যখন কোনো ব্ল্যাক বডিকে উত্তপ্ত করব আমরা, তখন দেখা যাবে সে একটা নির্দিষ্ট সীমার মানে রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য বা রেঞ্জের কম্পাঙ্কের রেডিয়েশন নির্গত করছে। মনে করো 10 থেকে 20, সাপোজ বলছি, ঠিক আছে, এত মধ্যকার কম্পাঙ্কের রেডিয়েশন বার করছে সে, ঠিক আছে, এরকম ব্যাপার আর কি। এই ব্যাপারটা এক্সাক্ট নয়, আমি জাস্ট এমনি বলছি আর কি, ঠিক আছে। তাহলে কোনো নির্দিষ্ট ফিক্স ভ্যালু দেয় না কিন্তু, ঠিক আছে। তাই আমরা একটা টার্ম নতুন আনছি, যেটা হচ্ছে কি সিগমা নিউ ডি নিউ। এই যে টার্মটা নির্দেশ করে যে নিউ থেকে নিউ প্লাস ডি নিউ এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের কম্পাঙ্ক মানে তোমার কম্পাঙ্কের রেডিয়েশন কটা, সেটাকে রিপ্রেজেন্ট করে এই সংখ্যাটা দিয়ে। আমি একটু আগে বললাম না যে একটা ব্ল্যাক বডিকে যখন তুমি উত্তপ্ত করছো, সেখান থেকে যখন রেডিয়েশন নির্গত হচ্ছে, সেই রেডিয়েশনটার যে রেডিয়েশনগুলোর যে তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট হয় না, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হয়, মানে 10, 11, 12, 13, 14, 15 এরম এর মধ্যে ভ্যালুগুলো হয়ে থাকে। তাই আমরা কি করছি না, আমরা একটা এই টার্মটাকে নিয়ে চলে আসছি, যেই টার্মটা নির্দেশ করছে যে নিউ থেকে নিউ প্লাস ডি নিউ এর মধ্যে কতগুলো আর কি তরঙ্গ রয়েছে বা রেডিয়েশন নির্গত হচ্ছে তার সংখ্যা, ঠিক আছে। এবারে কি হচ্ছে, এবারে দেখো যে যদি আমরা যে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে দেখি, একটা পার্টিকুলার টেম্পারেচার অ্যাট এনি টেম্পারেচারে আমরা দেখতে পাই যে এই যে সিগমা নিউ যেটা রয়েছে, তাকে যদি আমরা প্লট করি নিউ এর রেসপেক্টে, তাহলে দেখতে পাবো নির্দিষ্ট রেঞ্জের মানে একটা নির্দিষ্ট ভ্যালু দিলে তো এরকম একটা পিক পাওয়ার কথা, কিন্তু একটা রেঞ্জের মধ্যে ভ্যালু দেয়। মনে করো 10 থেকে 20তে ভ্যালু দিচ্ছে, তাই 10 থেকে আমরা 20-র মধ্যে আমরা এর ভ্যালুটাকে, সিগমা ভ্যালুটাকে পেয়ে থাকি। ওই জন্য আর কি আমরা একটা এরকম গ্রাফটা টানছি, এরকম একটা গ্রাফ পাই, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাই যে যত আমি একটা নির্দিষ্ট উষ্ণতায়, অবশ্যই একটা নির্দিষ্ট উষ্ণতায় দেখা যাবে যে এই যে না কতগুলো সংখ্যায় যে আমার রেডিয়েশন উৎপন্ন হচ্ছে, সেই রেডিয়েশনের সংখ্যাটা প্রথমে কিন্তু নিউ এর সঙ্গে সঙ্গে বাড়তে থাকছে। নিউ যত বাড়ছে তত আর কি ব্ল্যাক বডি থেকে উৎপন্ন রেডিয়েশনের সংখ্যাটা বাড়ছে, বাড়তে 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 একটা ম্যাক্সিমাম ভ্যালু যখন পৌঁছাবে, তারপরে কিন্তু আবার
সেটা কমতে থাকছে, অর্থাৎ নিউ এর ভ্যালুটা যখন বাড়ছে তা সত্ত্বেও কিন্তু আমার এই যে তোমার নাম্বার অফ ডেন্সিটির মানে নাম্বার অফ রেডিয়েশনের সংখ্যা কিন্তু কমছে। অর্থাৎ মিডল অবস্থাতে অর্থাৎ মিডল ফ্রিকোয়েন্সিতে রেডিয়েশনের সংখ্যাটা সর্বাধিক হচ্ছে। ধরো আমি সাপোজ বলছি 10 থেকে 20-র মধ্যে রেঞ্জ দেখায়, দেখা গেল 15-তে, আমি এক্সাম্পল স্বরূপ বলছি 15-তে দেখা গেল যে 15 ফ্রিকোয়েন্সিতে দেখা যায় সবচেয়ে বেশি মাত্রায় আর কি রেডিয়েশন বেরোচ্ছে, মানে এর মধ্যে দেখা যাচ্ছে 15 ফ্রিকোয়েন্সিতে সবচেয়ে হাই নাম্বারের রেডিয়েশন বেরোচ্ছে, এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, তার থেকে কমে গেলেও প্রবলেম, তার থেকে বেশি গেলেও তো প্রবলেম। প্রবলেম মানে কি, রেডিয়েশনের সংখ্যাটা কমছে, মানে 12-তে 13-তে 14-তে যে অর্থাৎ এই ভ্যালুর ফ্রিকোয়েন্সিগুলোতে দেখা যাচ্ছে যে রেডিয়েশনগুলোর সংখ্যা যে রয়েছে তার সংখ্যাটা কম। ওকে, এবারে বিভিন্ন বিজ্ঞানী কি করছে, আচ্ছা আর একটা বিষয় বলছি, যেটা যে যদি এবার তুমি কি করছো, তুমি যদি এটা তাহলে নির্দিষ্ট টেম্পারেচারে করলাম, আমি কি করছি এবার টেম্পারেচারটা ভ্যারি করছি, বিভিন্ন টেম্পারেচারে এই প্লটটা নিচ্ছি। আমি একবার T1 এর মতো লো টেম্পারেচারে দেখছি, লো টেম্পারেচারে কি হয় গ্রাফ হয়, দেখলাম এরকম গ্রাফ হয়, অ্যাকচুয়াল গ্রাফটা এরকম দেখতে হয় T1 টেম্পারেচারে। এবার তুমি কি করছো না, তুমি এবার কি করছো, টেম্পারেচারটা বাড়াচ্ছ আস্তে আস্তে, বাড়িয়ে মনে করো T2-তে নিয়ে চলে গেছো। তখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম অর্থাৎ যেই ফ্রিকোয়েন্সি অর্থাৎ যে কম্পাঙ্কে আমরা রেডিয়েশনের সংখ্যা ম্যাক্সিমাম পাচ্ছিলাম, সেই কম্পাঙ্কের ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে, নিউ ম্যাক্স, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিতে আমার বা যে কম্পাঙ্কে রেডিয়েশনের সংখ্যা বেশি দেখানোর কথা সেটার সংখ্যা কিন্তু সেটার ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে। ওকে, আরও টেম্পারেচার যদি বাড়াও তাহলে কি হবে, ওই ম্যাক্সের ভ্যালুটা আরও কিন্তু তোমার ডান দিকে সরে যাবে, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিতে আমরা ম্যাক্সিমাম রেডিয়েশন সংখ্যা পাবো, অর্থাৎ ম্যাক্সিমাম রেডিয়েশন বাড়াবে মানে বেরোবে আর কি, সরি, ঠিক আছে, তার সংখ্যাটা আমরা বেশি পাবো। এখন বিভিন্ন বিজ্ঞানীরা কি করলেন, এটা ট্রাই করতে থাকলেন, মানে কিভাবে এই যে গ্রাফটাকে এক্সপ্লেন করবেন তারা চেষ্টা করছে। ঠিক আছে, চেষ্টা করতে 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 বিজ্ঞানী র্যালে তিনি কি করলেন, 1900 সাল নাগাদ ট্রাই করলেন, তিনি এটা এক্সপ্লেন করার চেষ্টা করলেন উইথ দ্য হেল্প অফ ক্লাসিক্যাল ফিজিক্স, অর্থাৎ সনাতন পদার্থবিদ্যার সাহায্যে এক্সপ্লেন করার চেষ্টা করলেন, অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্সের সাহায্যে তিনি এক্সপ্লেন করার চেষ্টা করলেন। তিনি কি করলেন, তিনি এখানে আর কি যে দুটো মানে থিওরির ওপর ভিত্তি করে এই গ্রাফটা এক্সপ্লেন করার চেষ্টা করছিলেন। প্রথমত হলো সেটা হচ্ছে যে তিনি কি করেছিলেন না, তিনি ওই যে ব্ল্যাকবডির ভেতরকার যে দেওয়ালটা রয়েছে না, ওই দেওয়ালের প্রত্যেকটা কণাকে হারমোনিক অসিলেটর অর্থাৎ সরল দোলগতির সঙ্গে তুলনা করেছিলেন। ঠিক আছে, তুলনা করার চেষ্টা করেছিলেন। আর তিনি এখানে হেল্প নিয়েছিলেন থিওরি অফ ইকুইপার্টিশন অফ প্রিন্সিপাল, ইকুইপার্টিশন অফ এনার্জি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তিনি দুটোর ওপর ভিত্তি করে তিনি বিজ্ঞানী র্যালে কি করলেন, এই যে ব্ল্যাক বডি রেডিয়েশনের যে গ্রাফটা দেখা যাচ্ছে সেই গ্রাফটাকে এক্সপ্লেন করার চেষ্টা করতে শুরু করলেন। তাহলে কি বললাম, বিজ্ঞানী র্যালে কি করেছিলেন না, তিনি এই যে ব্ল্যাক বডির ভেতরকার সমস্ত ওয়ালগুলো মানে ভেতরকার যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালগুলোকে প্রত্যেকটাকে অসিলেটর অর্থাৎ হারমোনিক অসিলেটর অর্থাৎ সরল দোলক আর কি ভেবে নিয়েছিলেন। এবং ভেবে নিয়ে তিনি কি এক্সপ্লেন করছেন, তিনি নিউ ভি মানে ওই যে সিগমা ভি ইন্টু নিউ এর মানে সিগমা নিউ ইন্টু নিউ এবং নিউ এর যে গ্রাফটা আছে সেই গ্রাফটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছে যে এরকম কেন গ্রাফটা হচ্ছে। এটা মানে কি,
এটা মানে হচ্ছে যেটা বললাম যে নিউ থেকে নিউ প্লাস ডি নিউ এর মধ্যে যতগুলো সংখ্যা আছে তাকে বোঝায়, ঠিক আছে। বা অ্যাকচুয়ালি এটা বোঝায় প্রত্যেকটা নিউতে যতগুলো রেডিয়েশন সংখ্যা আছে সেটাকে বোঝায়। আর নিউ এর সঙ্গে এই সিগমার সঙ্গে যখন ডি নিউ গুণ করেছি সেটা মানে বোঝায় যে নিউ থেকে নিউ প্লাস ডি নিউ এর মধ্যে কতগুলো রেডিয়েশন রয়েছে। আর এটা মানে কি বোঝায় বললাম, যে একটা পার্টিকুলার নিউতে রেডিয়েশন কত সেটা বোঝায়, ঠিক আছে। মানে পার্টিকুলার কম্পাঙ্কের রেডিয়েশন কটা রয়েছে, কটা বেরোচ্ছে সেটা বোঝায়, ঠিক আছে। তিনি দেখলেন যে এই যে সিগমা নিউ ইন্টু ডি নিউ এটা ইকুয়াল টু দেখা যাচ্ছে যে তিনি কি করলেন না, তিনি অবশ্যই বললাম যে এগুলোকে সরল দোলক মানে ওই হারমোনিক অসিলেটর তুলনা করেছিলেন। সে তুলনা করে তিনি যে একটা এক্সপ্রেশন আনলে সেটা হচ্ছে এই যে তোমার নাম্বার অফ রেডিয়েশন বিটুইন এই নিউ থেকে নিউ প্লাস ডি নিউ রেঞ্জের মধ্যে, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে কতগুলো রেডিয়েশন, সেই রেডিয়েশনের সংখ্যা ইকুয়াল টু ই বার ইন্টু এন নিউ ডি নিউ। এইটা মানে কি, এইটা মানে বোঝাচ্ছে তোমার যে ওই যে সমস্ত অসংখ্য সরল দোলক রয়েছে আর কি ওয়ালের মধ্যে, কণাগুলোকে বোঝাচ্ছে যেগুলো, সেই প্রত্যেকটা কণার এভারেজ এনার্জিকে বোঝাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে তাদের সংখ্যাকে বোঝাচ্ছে, ওই সরল দোলগতির সংখ্যা বা দোলকের সংখ্যাকে বোঝাচ্ছে। আর এটা বুঝতেই পারছো যে নিউ থেকে ডি নিউ মানে রেঞ্জের যে রেঞ্জের আর কি আমরা ক্যালকুলেশন করছি, অর্থাৎ যে রেঞ্জের ফ্রিকোয়েন্সির মধ্যে রেডিয়েশনগুলো সংখ্যা ক্যালকুলেট করছি তাকে বোঝাচ্ছে। ওকে, এখন এটাকে থেকে এলো যেটা, সেটা হচ্ছে 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউ ইন্টু কেবিটি, যেখানে সি অলরেডি জানো লাইটের স্পিড, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, কেবি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন স্কেল। এই এক্সপ্রেশনটা এলো। এখান থেকে দেখো এই যে এক্সপ্রেশনটা আমরা এখন তৈরি করলাম, এই এক্সপ্রেশনটা থেকে আমরা কি আদেও এইটার ব্যাখ্যা দিতে পারবো এই গ্রাফটার? তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই যে নাম্বার অফ রেডিয়েশন বিটুইন দ্য রেঞ্জ নিউ টু নিউ প্লাস নিউ, অর্থাৎ নিউ থেকে নিউ প্লাস ডি নিউ রেঞ্জের মানে কম্পাঙ্কের মধ্যে কতগুলো রেডিয়েশন রয়েছে সেটা টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, মানে টির সঙ্গে কিন্তু এখানে সমানুপাতিক রয়েছে, এবং সর্বোপরি নিউ স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক রয়েছে। এখন তার মানে কি, নিউ বাড়লে এই পার্টটা অর্থাৎ নাম্বার অফ রেডিয়েশন নিউ থেকে নিউ প্লাস নিউ এর মধ্যে যে রেডিয়েশনের সংখ্যা সেটা আর কি বাড়বে। তাহলে যদি সংখ্যাটা যদি বাড়ে সবসময়, তাহলে কি এই গ্রাফটাকে মেনে চলবে? তাহলে এই গ্রাফটা মেনে চলছে না, শুধুমাত্র গ্রাফের এই ফার্স্ট হাফটাকেই এক্সপ্লেন করতে পারছে। মানে নিউ স্কোয়ারের মানটা যত বাড়বে নিউ স্কোয়ার বাড়ছে, নিউ স্কোয়ার বাড়লে আবার বুঝতে পারছি যেহেতু ওপরে রয়েছে নিউ স্কোয়ারটা, তাই আর কি এই রেডিয়েশনের সংখ্যাটাও কিনা বাড়ছে। ওকে, তাহলে কিন্তু বিজ্ঞানের র্যালের এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা কিন্তু এক্সপ্লেন করতে পারছে না। কি এক্সপ্লেন করতে পারছে না? না ব্ল্যাক বডি রেডিয়েশনের এই গ্রাফটাকে। তাহলে নিশ্চয়ই আমাকে এবার অন্য কারো হেল্প নিতে হবে। ওকে, এবারে ওই সালেরই অর্থাৎ 1900 সালেই, যেই সালে আর কি বিজ্ঞানের র্যালে ট্রাই করেছিলেন এক্সপ্লেন করার জন্য, ওই সালেই অক্টোবর মাসে বিজ্ঞানী প্ল্যাঙ্কস কি করলেন, খুব নামী বিজ্ঞানী প্ল্যাঙ্কস, তিনি কি করলেন, তিনি এটাকে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে এক্সপ্লেন করার চেষ্টা করলেন। যখন বিজ্ঞানীর র্যালের যে তত্ত্বটা সেটা আর কি পুরোপুরিভাবে ব্ল্যাক বডি রেডিয়েশনের যে গ্রাফটা ছিল তাকে এক্সপ্লেন করতে পারলো না, তখনই সেই সালেই অর্থাৎ 1900 সালে অক্টোবর মাসে বিজ্ঞানী প্ল্যাঙ্ক তিনি কি করলেন, তিনি এটাকে নিজের
কোয়ান্টাম থিওরির সাহায্যে এক্সপ্লেন করার চেষ্টা করলেন। তিনি বললেন যে ব্ল্যাক বডির মধ্যকার যে ওয়ালটা রয়েছে ভেতরে, সেই ওয়ালের মধ্যে যে কণাগুলো, সেগুলোকে তো আমরা অসিলেটর ধরে নিয়েছি, হারমোনিক অসিলেটর। এখন আমরা ধরে নেব যে সেই অসিলেটরগুলো একটা নির্দিষ্ট এনার্জি এবং সেই এনার্জির গুণিতক যে ভ্যালুগুলো হবে সেই এনার্জিগুলোই সে কন্টেন করতে পারে। সাপোজ যদি ধরো একটা অসিলেটর এনার্জি 10 হয়, তাহলে সে 10 এনার্জি গ্রহণ করতে মানে 10-এর গুণিতক, 10-এর সঙ্গে 2 মানে 20, 30, 40, 50 এরকম করে আর কি তাদের গুণিতক হারে আর কি সে এনার্জিগুলোকে নেবে। কন্টিনিউয়াসলি 10, 11, 12, 13, 14, 15 থেকে এরকম করে নেবে না কিন্তু, ঠিক আছে? সেই 10 একটা নির্দিষ্ট এনার্জি এবং তার গুণিতক ভ্যালুগুলো এনার্জিগুলোকেই সে নিতে পারবে, মানে সেই এনার্জিতেই সে ভাইব্রেট করতে পারবে বা কম্পিত করতে পারবে আর কি, ঠিক আছে? এই চিন্তাভাবনা ধরে তিনি অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বের হেল্প নিয়ে ম্যাথমেটিক্যালি তিনি ওই যে নাম্বার অফ রেডিয়েশন যাদের ফ্রিকোয়েন্সি নিউ থেকে ডিনিউ এর মধ্যে, নিউ প্লাস ডিনিউ এর মধ্যে, সেটা ক্যালকুলেশন করে দেখলেন। সেটা হচ্ছে, এটা হলো যে এ নিউ টু দি পাওয়ার কিউ বাই মানে নিউ কিউ এক্সপোনেনশিয়াল এইচ নিউ বাই টি বি নিউ বাই টি -1, এই ফর্মুলাটা এলো, যেখানে এ ইকুয়াল টু কিনা 8πh বাই সি কিউ এবং বি ইকুয়াল টু এলো কিনা h বাই কেবি। তাহলে এই ফর্মুলাটা এসে গেল। এখন তুমি যদি আর কি এ এবং বি এর ভ্যালুটা পুরোপুরিভাবে এখানে বসাও, অর্থাৎ এই মেন ইকুয়েশনে বসাও, তাহলে কি হবে? এই ফর্মুলাটা চলে এলো। এখন এই যে ফর্মুলাটা এলো, এবার কিন্তু এটা এক্সপ্লেন করতে পারছে ওভারঅল। কারণ দেখো, নিউ এর যে এক্সপ্রেশনটা শুধুমাত্র উপরে নেই, এখন নিচের একটা টার্মের মধ্যেও রয়ে গেছে, তাই না? তাই নিউ এর মানটা কিন্তু এখন শুধুমাত্র নিউ বাড়লেই যে এইটা বাড়বে এমন কথাটা বলাটা উচিত নয়, ঠিক আছে? কারণ নিউ যদি বাড়ে, এখন যেমন উপরটাও বাড়বে ঠিক তেমনি এটাও বাড়বে, ঠিক আছে? মানে এটারও আর কি চেঞ্জ হবে, নিউ এর সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে ভ্যালুটা। তাহলে দেখা গেল এই যে ইকুয়েশনটা, সেটা আর কি আমাদের এই যে গ্রাফটা ছিল, যেটা পুরোপুরিভাবে এক্সপ্লেন করা সক্ষম হচ্ছিল না, এই গ্রাফটাকে এক্সপ্লেন করা সম্ভব হলো। এখন যেহেতু এই আমরা যে ফার্স্ট অফ অল যে আয়রনের কথা বলছিলাম বা কঠিন পদার্থের কথা বলছিলাম, কঠিন পদার্থ মোটামুটিভাবে ব্ল্যাক বডি রেডিয়েশনকে ফলো করে, তাই আমরা সেই সূত্র ধরে বলতে পারি যে যত কোনো, তাহলে এই গ্রাফটা ফলো করবে নিশ্চয়ই। তাহলে আমরা কি বলতে পারি যে যদি হাই টেম্পারেচারে যাই, তাহলে সে যে যে রেডিয়েশনের ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম দেখাবে, মানে যে রেডিয়েশনের বা যে ফ্রিকোয়েন্সিতে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম দেখাবে, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ রেডিয়েশন যে ফ্রিকোয়েন্সি দেখাবে, সেই ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কী করছে, আস্তে আস্তে বাড়তে থাকছে। যেমনটা আমি আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম, যত টেম্পারেচার বাড়ে তত কী হয় না, লোহাটা রেড থেকে আস্তে আস্তে হলুদ, মানে কমলা, কমলা থেকে আস্তে আস্তে হলুদ, হলুদ থেকে আস্তে আস্তে সাদার দিকে চলতে থাকে, ঠিক আছে? তার মানে কি, আস্তে আস্তে আমার এদিকে নিউটার মানটা আস্তে আস্তে বাড়তে থাকছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সির মানটা আস্তে আস্তে বাড়তে থাকছে। মানে কি, যখন তুমি লো টেম্পারেচার হিট করছিলে, তখন আর কি রেড ফ্রিকোয়েন্সির যেটা ছিল তার সেটা ম্যাক্সিমাম ভ্যালু ছিল, অর্থাৎ রেড ফ্রিকোয়েন্সিতে আমরা ম্যাক্সিমাম রেডিয়েশন সংখ্যা পাচ্ছিলাম, ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছিলাম। তুমি যখন টেম্পারেচার আরও একটু বাড়িয়ে দিয়েছো, তখন ওই হাই টেম্পারেচারে দেখতে পাচ্ছেন যে ফ্রিকোয়েন্সিতে
মানে যে কমলা মানে কমলার কালারের লাইটের যে ফ্রিকোয়েন্সি হয় সেই ফ্রিকোয়েন্সিটা তো বেশি রেড অপেক্ষায়, সেই ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি আমরা যে ইন্টেন্সিটি হাই হয়, অর্থাৎ মানে কি রেডিয়েশন সংখ্যা হাই রয়েছে। তারপরে যদি যখন ফ্রিকোয়েন্সিটা আরও হাই হলো তখন আর কি হলো, মানে টেম্পারেচার যখন আরও হাই করলাম তখন হলুদ দেখাচ্ছে, মানে কি না মানে এর থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে আবার ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি আমরা। ঠিক আছে, এইভাবে আর কি আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে এক্সপ্লেন করলাম আজকে।